ভাবুন তো একবার, একটা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেছে, সরকার গঠন হয়ে গেছে, মন্ত্রী মুখ্যমন্ত্রী সব কিছু ঠিকঠাক চলছে, আর ঠিক তখনই দেশের বিচার ব্যবস্থা এসে বলছে 1 মিনিট দাঁড়ান, আগে প্রমাণ করুন এ ভোটটা সুষ্ঠু হয়েছিল কিনা। বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন এক ভূমিকম্প ঘটতে চলেছে। কলকাতা হাইকোর্ট এমন একটা নির্দেশ দিয়েছে যেটা শুনলে আপনার চোখ কপালে উঠবে। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো মূলধারার সংবাদ মাধ্যমে হয়তো আপনাকে এতটা গভীরভাবে বোঝাবে না। ভবানীপুরের নির্বাচনী বিতর্ক, হাইকোর্টের সেই অভূতপূর্ব নির্দেশ, ইভিএম নিয়ে নতুন করে যে প্রশ্ন উঠেছে, এবং এর পাশাপাশি পশ্চিমবঙ্গের মিড ডে মিল থেকে শুরু করে ধর্মীয় স্থাপনা বিতর্ক পর্যন্ত সবকিছু আজ একসঙ্গে বিশ্লেষণ করব। তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই করে ফেলুন এবং বেল আইকনটি অবশ্যই চেপে দিন যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়ে যায়। ভবানীপুর কেন্দ্রটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা আগে বুঝতে হবে। এটা শুধু একটা বিধানসভা আসন নয়, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজনীতির একটা প্রতীকী যুদ্ধক্ষেত্র। 2021 সালের নন্দীগ্রামে যে তীব্র লড়াই হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে, সেই লড়াইয়ের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছিল ভবানীপুরে। নন্দীগ্রামের পর থেকে শুভেন্দু অধিকারী একটা কথা বারবার বলে আসছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের ঘরের মাটিতে পরাজিত করব, এবং সেই দাম্ভিক ঘোষণার পরিপ্রেক্ষিতেই ভবানীপুর হয়ে উঠেছিল একটা হাই ভোল্টেজ কেন্দ্র, যেখানে দুই রাজনৈতিক শক্তির সরাসরি সংঘর্ষ হচ্ছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই কেন্দ্রের ভোট গণনায় আসলে কি হয়েছিল, যেটা নিয়ে আজ হাইকোর্ট পর্যন্ত বিষয়টা গড়িয়েছে। কলকাতা হাইকোর্ট যে নির্দেশটি দিয়েছে সেটাকে সাধারণ একটা আদালতি আদেশ মনে করলে ভুল হবে। এটা আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন। হাইকোর্ট সুনির্দিষ্টভাবে 3টি জিনিস সংরক্ষণের নির্দেশ দিয়েছে। প্রথমত ইভিএম মেশিন, দ্বিতীয়ত ইভি প্ল্যান্ট স্লিপ মেশিন, এবং তৃতীয়ত কাউন্টিং সেন্টারের সিসিটিভি ফুটেজ। এখন একটু ভেবে দেখুন, কেন আদালতে এই 3টি জিনিস সংরক্ষণের কথা বলা হচ্ছে। কারণ এই 3টি জিনিসই হচ্ছে একটি নির্বাচনের সবচেয়ে শক্তিশালী সাক্ষ্য প্রমাণ। ইভিএম যে ডেটা আছে সেটা বলে দিতে পারে প্রকৃত ভোট কত পড়েছে। ভিভিপ্যাট স্লিপ যাচাই করলে বোঝা যাবে ভোটার যাকে ভোট দিয়েছেন সেই ভোটটা সঠিকভাবে রেকর্ড হয়েছে কিনা, আর সিসিটিভি ফুটেজ দেখালে জানা যাবে কাউন্টিং রুমের ভেতরে কোনো অনিয়ম হয়েছিল কিনা। আদালত যখন এই 3টি একসঙ্গে সংরক্ষণের নির্দেশ দিচ্ছে, তখন স্পষ্টতই বোঝা যাচ্ছে যে বিচারপতি এই মামলাটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। এটা কোনো ফ্লাইং ভিজিট নয়, এটা একটা গভীর তদন্তের শুরু হতে পারে। বন্ধুরা, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে পিটিশনটি দাখিল করেছিলেন সেখানে কিছু অত্যন্ত নির্দিষ্ট এবং তথ্যভিত্তিক অভিযোগ রয়েছে। প্রথম অভিযোগটি হচ্ছে কাউন্টিং প্রক্রিয়ায় অস্বাভাবিক বিরতি। তিনি দাবি করেছেন যে ভোট গণনার প্রথম 13 রাউন্ড পর্যন্ত সবকিছু স্বাভাবিক চলছিল। প্রতিটি রাউন্ডের পর ঘোষণা দেওয়া হচ্ছিল, ওয়েবসাইটে আপডেট হচ্ছিল, কে কত ভোটে এগিয়ে আছে তথ্য প্রকাশ পাচ্ছিল। কিন্তু 13তম রাউন্ডের পর হঠাৎ করে এই আপডেট বন্ধ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, কেন বন্ধ হলো? কি এমন ঘটলো 13তম রাউন্ডের পর যে হঠাৎ করে তথ্য প্রকাশ বন্ধ করে দেওয়া হলো? এই নীরবতাটা কি স্বাভাবিক প্রশাসনিক কারণে ছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এই প্রশ্নটাই আদালতে তোলা হয়েছে এবং আদালত এটাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। দ্বিতীয় অভিযোগটা আরও মারাত্মক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে নির্বাচন কমিশনের স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত, যিনি পশ্চিমবঙ্গের ভোটের সময় নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তিনি পরবর্তীতে বর্তমান সরকারের মুখ্য উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন। এখন এটা যদি সত্যি হয় তাহলে একটা গুরুতর প্রশ্ন ওঠে, যিনি নির্বাচনের সময় নিরপেক্ষ থাকার কথা ছিল তিনি আদৌ নিরপেক্ষ ছিলেন? এই নিয়োগটা কি আগে থেকেই ঠিক ছিল? এই প্রশ্নগুলো কিন্তু ছোট নয়, এগুলো সরাসরি নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। বন্ধুরা, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের একটা পুরনো নির্দেশনার কথা উল্লেখ করেছেন, যেটা বিহার নির্বাচনের সময় দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছিল যে কোনো কেন্দ্রে যদি হার জিতের ব্যবধানের চেয়ে বেশি সংখ্যক ভোট বিভিন্ন প্রক্রিয়ায় যেমন ইভিএম রিজেকশন বা এসআইআর প্রক্রিয়ায় বাতিল বা কাটা হয়ে থাকে, তাহলে সেই নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তোলা যাবে। এখন ভবানীপুরের ক্ষেত্রে যে তথ্য উঠে এসেছে সেটা সত্যি চমকে দেওয়ার মতো। দাবি অনুযায়ী প্রায় 44,000 ভোট বিভিন্ন প্রক্রিয়ায় বাতিল বা অগ্রাহ্য করা হয়েছে, অথচ হার জিতের ব্যবধান ছিল মাত্র 15,000 ভোট। অর্থাৎ যত ভোট বাতিল হয়েছে সেটা জয় পরাজয়ের পার্থক্যের প্রায় 3 গুণ। সুপ্রিম কোর্ট নিজেই বেঁধে দেওয়া মানদণ্ড অনুযায়ী এই পরিস্থিতিটা অত্যন্ত সন্দেহজনক এবং তদন্তযোগ্য। বন্ধুরা, শুধু ভবানীপুর নয়, কলকাতা হাইকোর্ট আরও একটা বিশেষ প্রশ্ন তুলেছে, যেটা পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক কাঠামোকে নিয়ে সরাসরি সন্দেহ প্রকাশ করে। সেটা হচ্ছে বিরোধী দলনেতা বা লিডার অফ অপোজিশন নিয়োগের বিষয়ে। হাইকোর্ট প্রশ্ন করেছে, একটি দলকে যখন প্রধান বিরোধী দল হিসেবে বহিষ্কার করা একজন সদস্যকে বিরোধী দলনেতা হিসেবে মান্যতা দেওয়া হচ্ছে, তখন সেটা কিভাবে গ্রহণযোগ্য? শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রাথমিকভাবে বিরোধী দলনেতা হিসাবে ঠিক করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে একটা টুইস্ট আসে এবং ঋত
পবিত্রব্রত বন্দ্যোপাধ্যায়কে সে পদে বসানো হয়, যিনি কিনা তার নিজের দল থেকে বহিষ্কৃত ছিলেন। এটা কি গণতান্ত্রিক প্রক্রিয়া? একজন বহিষ্কৃত সদস্যকে বিরোধী দলনেতার সমস্ত সুযোগ সুবিধা, গাড়ি, বাসভবন, অফিস সবকিছু দেওয়া হচ্ছে, কিন্তু তার নিজের দলই তাকে স্বীকৃতি দেয় না। এটা একটা গুরুতর সাংবিধানিক প্রশ্ন এবং হাইকোর্ট এটা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। এবার আসছি পশ্চিমবঙ্গের আরেকটা জ্বলন্ত বিতর্কে। স্কুল মিড ডে মিলে কী খাবার দেওয়া হবে, এই প্রশ্নটা এখন আর শুধু পুষ্টি বা শিক্ষার বিষয় নয়, এটা হয়ে দাঁড়িয়েছে সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংঘাতের ক্ষেত্র। পশ্চিমবঙ্গ, যেটা ঐতিহ্যগতভাবে বাছে ভাতে বাঙালির রাজ্য, সেখানে যদি স্কুলের খাবার থেকে মাছ, মাংস, ডিম সরিয়ে দিয়ে শুধুমাত্র নিরামিষ খাবার চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেটা দিয়ে কি শিশুদের পুষ্টির চাহিদা পূরণ করবে, নাকি এটা একটা নির্দিষ্ট মতাদর্শ প্রচারের হাতিয়ার? আগে যেখানে মিড ডে মিল ছিল, মাঝে মাঝে মাংসও দেওয়া হতো, সেখানে এখন যদি সেই ব্যবস্থায় উঠে যায়, তাহলে ক্ষতিগ্রস্ত হবে সেই গরিব পরিবারের শিশুরা, যাদের কাছে স্কুলের একবেলা খাবারটাই হয়তো দিনের সবচেয়ে পুষ্টিকর আহার। একটা শিশুর শরীরে প্রোটিনের যে চাহিদা, সেটা শুধু ডাল আর সবজি দিয়ে পূরণ হয় না, এটা পুষ্টিবিজ্ঞানের একটা প্রাথমিক সত্য। বন্ধুরা, এই সব কিছুর পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনা নিয়ে যে উত্তেজনা তৈরি হচ্ছে, সেটাও এই মুহূর্তে একটা গুরুতর উদ্বেগের বিষয়। মসজিদ, মাদ্রাসা, দরগা এসব নিয়ে যখন একে একে, তখন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন যে একটা দেশ যেখানে সংবিধান সবার ধর্মীয় স্বাধীনতা রক্ষা করার কথা বলে, সেখানে নির্দিষ্ট সম্প্রদায়ের উপাসনালয় টার্গেট করা হচ্ছে, এটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক সংকেত। এখন এই পরিস্থিতিকে আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে একটা প্যাটার্ন চোখে পড়ে। একদিকে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, অন্যদিকে খাদ্যাভ্যাসের উপর নিয়ন্ত্রণ, আরেকদিকে ধর্মীয় স্থাপনা নিয়ে বিতর্ক। এই সব কিছু মিলিয়ে ভারতীয় গণতন্ত্রের ভিত্তিমূলে কিছু গুরুতর ফাটল দেখা দিচ্ছে কিনা, সেটা নিয়ে প্রত্যেক সচেতন নাগরিকের ভাবা উচিত। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, সামনে কি হতে পারে? প্রথমত, কলকাতা হাইকোর্ট যদি সত্যি ইভিএম, ভিভিপ্যাট এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এবং সেখানে কোনো অসঙ্গতি পাওয়া যায়, তাহলে সেটা শুধু ভবানীপুর কেন্দ্রের জন্য নয়, গোটা পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে। কারণ এই একটা কেন্দ্র যদি কারচুপি প্রমাণিত হয়, তাহলে স্বাভাবিকভাবে অন্যান্য কেন্দ্রেও একই ধরনের অভিযোগ জোরদার হবে। দ্বিতীয়ত, নির্বাচন কমিশনের উপর এই মুহূর্তে বিশাল চাপ, কারণ আদালত শুধু একটা পিটিশন গ্রহণ করেনি, সুনির্দিষ্ট নির্দেশনাও দিয়েছে। এখন নির্বাচন কমিশন যদি এই নির্দেশনা পালনে কোনো গড়িমসি করে, তাহলে সেটা আদালত অবমাননা হিসেবে গণ্য হতে পারে। তৃতীয়ত, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যতের উপরে যে প্রভাব পড়তে পারে, কারণ ভবানীপুরকে কেন্দ্র করে তিনি যে জয় পেয়েছেন, সেটা যদি আদালতে প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তার মুখ্যমন্ত্রী পদের বৈধতাও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি মনে করেন, এই তদন্ত শেষ পর্যন্ত কোনো পরিবর্তন আনতে পারে, নাকি এটাও অন্যান্য মামলার মতো দীর্ঘসূত্রিতায় হারিয়ে যাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের রাতেই বলেছিলেন, আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে। এই কথা কি এবার প্রমাণিত হতে চলেছে? নিচের কমেন্ট করে আপনার মতামত জানান। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণের ভোটাধিকার, আর সেই ভোটাধিকার যদি সুরক্ষিত না থাকে, তাহলে গণতন্ত্র শুধু একটা শব্দ হয়ে দাঁড়ায়, তার কোনো অর্থ থাকে না। কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে যে পদক্ষেপ নিয়েছে, সেটা হয়তো ছোট একটা পদক্ষেপ, কিন্তু এটা একটা বড় বার্তা দিচ্ছে। বিচার ব্যবস্থা এখনও সজাগ আছে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দিন। আগামী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফিরব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।